প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির পাঠ 5, ধারা 96 থেকে 115 এবং পরবর্তী ধারাগুলো আমরা আলোচনা করব, অর্থাৎ পাঠ 6ও আজকে আলোচনা করব। আজকে ধারাগুলো শেষ হয়ে যাবে। আমরা পড়ছি আইন আদালত, বার এমসিকিউ, ফাউন্ডেশন নোট। আচ্ছা, প্রথমে ধারা 96। ধারা 96 যেটা বলা হচ্ছে যে কোন ক্ষেত্রে আপিল করা যাবে এবং কোন ক্ষেত্রে আপিল করা যাবে না। আমরা দেওয়ানি কার্যবিধির প্রথম ক্লাসেই দেওয়ানি মামলার যে কার্যক্রম কিভাবে পরিচালিত হয় একটা ফ্লো চার্ট দেখেছিলাম ডান দিকে যখন বিবাদী সমন পেয়ে উপস্থিত হয় না, তখন যে মাঠ ফাঁকা এবং ফাঁকা মাঠে বাদীপক্ষ সাক্ষী দিয়ে তাদেরকে কোনো জেরাও করা হয় না, তারা একতরফা ডিক্রি বা এক্সপার্টের ডিগ্রি পেয়ে যায়। এটা একটা। এবং মাঝখান দিয়ে একটা লাইন দেখিয়েছিলাম যে বিবাদী পক্ষ আসলো কিন্তু তাদের মধ্যে আপোষ হয়ে গেল এবং একটা সলে নামা দাখিল করলো এবং সলে নামা মূলে একটা ডিগ্রি হলো, যেটাকে সলে ডিগ্রি বলা হয়। এটা একটা। এবং আরেকটা হচ্ছে বাম পাশা দিয়ে সবচেয়ে লম্বা লাইন, মানে পূর্ণ যে স্টেপ সেগুলো পার হয়ে এসে, অর্থাৎ বিবাদী আসলো, এডিআর হলো না মানে আপোষ হলো না, তারপরে 30 ধারা তদবির, তারপরে ইস্যু গঠন, ইস্যু গঠনের পরে 30 ধারা তদবির, তারপরে হচ্ছে এসডি মানে সেটলিং ডেট, তারপরে পিএইচ, এফপিএইচ, তারপরে এসে আদেশ, তারপরে ডিক্রি। তো এইভাবে অনেকটা লম্বা পথ পার হয়ে ডিক্রি হয়, এটাকে বলা হচ্ছে কন্টেস্টিং ডিক্রি। তো আমরা এই মামলাগুলো এই তিন ভাবে দেখি। এছাড়াও আরো বেশ কিছু পরিণতি হতে পারে মামলার, যেমন মামলা ডিক্রি হলো না, খারিজ হয়ে গেল ত্রুটির কারণে, আরো অন্যান্য কারণে খারিজ হতে পারে। আবার কেউ মামলা প্রত্যাহারও করে নিতে পারে। তো মামলা যদি পরিণতি বলি আমরা, যে ডিক্রি কয় ভাবে হয়, তাহলে এই তিন ভাবে ডিক্রি হতে পারে। তো এখানে দেখেন তিন প্রকার দেওয়া আছে। এক হচ্ছে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে। তাহলে মূল ডিক্রি বলতে এখানে কিন্তু কন্টেস্টিং ডিক্রি, অর্থাৎ উভয় পক্ষর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, উভয় পক্ষকে জেরা জেরা করা হয়েছে। অ্যাপিলস ফ্রম অরিজিনাল ডিক্রিজ, এটার বিরুদ্ধে আপিল চলবে। আপিল চলবে মানে আপিল করা যাবে। দুই নম্বরে হচ্ছে একতরফা প্রদত্ত মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে, কিন্তু একতরফা কি, এই যে এক্সপার্টে ফাঁকা মাঠে গোল দেওয়া, তো এটার বিরুদ্ধে আপিল চলবে। মূল মামলায় বিবাদী না আসলেও আপিলে এসে বলতে পারে এই কারণে আমি আসতে পারিনি বা এই কারণে আমি আপিল করতে চাচ্ছি। তার মানে দুই ক্ষেত্রে আপিল চলবে। এবং মাঝখানে যেটা আছে যে আপোষ হয়ে গেল, সম্মতি সূচক বা আপোষ বা সলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না। কেন চলবে না? কারণ দুইজন তো রাজি ছিল, এই দুইজনের যে শর্ত, দুইজনের যে স্বার্থ, সেটাই তো বজায় রেখে সলে নামা দাখিল করা হয়েছিল। তাহলে এই ডিক্রির বিরুদ্ধে কারো কোনো কি থাকা উচিত না, আপত্তি থাকা উচিত না। তাই এটার বিরুদ্ধে আপিল চলবে না, আপিল করলে সরাসরি খারিজ হয়ে যাবে। 96 ধারায় হচ্ছে একটা প্রথম সেকশন আপিল সম্পর্কে, যে কোথায় আপিল করা যাবে, কোথায় আপিল করা যাবে না। তো এই 3 নম্বর, এই জায়গায় কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না, চলে ডিগ্রি বা আপস সূচক বা সম্মতি সূচক ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না, এই প্রশ্নটা বিগত সালে এসেছিল বারবার। ধারা 96, প্রাথমিক ডিগ্রি হতে আপিল করলে, কেউ যদি প্রাথমিক ডিগ্রি থেকে আপিল করে, তো প্রাথমিক ডিগ্রি আবার কি? মনে করেন একটা মামলা রায় হয়, প্রথমে একটা প্রাথমিক ডিগ্রি দেওয়া হয়, এটা পার্মানেন্ট না, এরপরে আবার চূড়ান্ত ডিগ্রি পরে দেওয়া হয়। চূড়ান্ত ডিক্রি হতে আপিলের বিধান, যদি প্রাথমিক ডিক্রি হতে আপিল না করে, সেক্ষেত্রে কি চূড়ান্ত ডিক্রির ক্ষেত্রে মানে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে কিনা, এটা বলা হচ্ছে 97। চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে। সেক্ষেত্রে প্রাথমিক ডিক্রির বিষয়ে যে চ্যালেঞ্জ বা ন্যায্যতা অস্বীকার করা যাবে না, অর্থাৎ প্রাথমিক যে ডিক্রি হয়ে গেছে এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। চূড়ান্ত ডিক্রি হয়ে গেলে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে। তার মানে ডিক্রি দুই পর্যায়ে হয়, প্রথমে খুব দ্রুত একটা ডিক্রি দিয়ে দেওয়া হয়, সেটা প্রাথমিক ডিক্রি, এবং পার্মানেন্ট ডিক্রি পরে হয়। 99, মোকদ্দমার ক্ষতি বা আদালতের এখতিয়ার ব্যাহত না হলে, মনে করেন যে এমন একটা মোকদ্দমা, সে মোকদ্দমার যদি ক্ষতি না হয় বা আদালতের যে এখতিয়ার, আপিল এখতিয়ার, সেটা যদি ব্যাহত না হয়, তাহলে আদালত আপিলে এসে কি করতে পারবেন? ভুল
বিচ্যুতি বা অনিয়মের জন্য ডিক্রি বাতিল বা রদ বদল করতে পারবেন না। আপিল আদালত এই যদি এখতিয়ার না থাকে, যে যে আদালত কি করলেন, ডিক্রি দিলেন মানে বিচার করলেন, সেই আদালতের যদি বিচার করার এখতিয়ার না থাকে, সেই ক্ষেত্রে তিনি বিচার করে ফেলেছেন, মানে এখতিয়ারে নেই কিন্তু বিচার করেছেন, এরকম যদি সমস্যা হয় বা মোকদ্দমার ক্ষতি যদি না হয়, সেক্ষেত্রে রায় রদ বদল করা যাবে না, মানে পরিবর্তন করা যাবে না। একটা স্ট্রিক্ট একটা কথা। যদি মোকদ্দমার ক্ষতি হয় এবং আপিল আপিল আদালত দেখেন যে মূল যে মামলা, সেই মামলায় যে আদালত বিচার করেছে সে বিচারকের এখতিয়ার না থাকার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে, তখনই রদবদল করতে পারবে, মানে আপিলে যে রায় পরিবর্তন করা যাবে, সংশোধন করা যাবে। ধারা 104, আদেশের বিরুদ্ধে আপিল। আমরা একটু আগে 99 পর্যন্ত ডিক্রির বিরুদ্ধে আপিল নিয়ে কথা বললাম। এবার আদেশের বিরুদ্ধে আপিল। আদেশ আর ডিক্রি কি আমরা জানি, আদেশ হচ্ছে ছোট একটা সিদ্ধান্ত আদালতের, আর ডিক্রি হচ্ছে বড় সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত। আপিলযোগ্য আদেশসমূহ যদি হয়, সেক্ষেত্রে আপিলযোগ্য আদেশসমূহের বিরুদ্ধে আপিল করা যাবে। আর আপিল যোগ্য যদি না হয়, আপিল অযোগ্য হলে, আপিল কথা বা শব্দের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপিল যোগ্য হলে সেটার বিরুদ্ধে আপিল করা যাবে, আর আপিল যোগ্য না হলে সেটার বিরুদ্ধে আপিল করা যাবে না। 35 ক ধারা, এখানে কি বলা হচ্ছে যে ক্ষতিপূরণ কম দেওয়া উচিত ছিল এই ধরনের অজুহাত ছাড়া, এবং 95 ধারায় প্রদত্ত আদেশ, এগুলো কিন্তু আপিলযোগ্য আদেশ। অর্থদণ্ড, গ্রেপ্তার বা আটক এর নির্দেশনামূলক বা নির্দেশমূলক আদেশ, যেগুলো জারি ছাড়া অন্যান্য ক্ষেত্রে এই ধরনের আদেশের বিরুদ্ধে আপিল চলবে। আপিলে স্পষ্ট অনুমতি আছে এমন বিধিমতে আদেশ, মানে আপিল করা যাবে, স্পষ্ট বিধান আছে, এই ধরনের আদেশের বিরুদ্ধেও আপিল চলবে। 104 ধারায় আপিলে প্রদত্ত আদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল চলবে না। খুব স্পষ্ট একটা কথা বলি, দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের কোনো বিধান নাই। মনে করেন মামলা, মূল আদালত যেটা, সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ, এই তিনটা কোর্টের যে কোনো একটা কোর্টে বিচার হলো, এটার বিরুদ্ধে যদি কেউ আপিল করতে চায়, 5 লক্ষ টাকা, সরি 5 কোটি টাকার মধ্যে যদি হয়, তাহলে জেলা জজের কাছে আপিল করা যাবে। তো জেলা জজ আদালত আপিল শুনানি করলেন, শুনানি করার পর যদি সেখানে যে পক্ষ হেরে যাবে, সে যদি মনে করে যে আমি এটার বিরুদ্ধে আবার আপিল করব হাইকোর্টে, এটা করার বিধান নাই। তার মানে জেলা জজে যে আপিলটা হয়, এই আপিলের বিরুদ্ধে কি করা যায়, এই আপিলের বিরুদ্ধে রিভিশন করা যায় হাইকোর্টে। এটা মনে রাখবেন, জেলা জজের আপিল সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করা যায়, সেকেন্ড আপিল করা যায় না। মানে একবার জেলা জজে আপিল করলাম, আবার উল্টো আমি যে হাইকোর্টে আপিল করবে, এটা করার বিধান নেই। তাহলে যদি 5 কোটি টাকার বেশি মূল্যের মামলা হয়, 6 কোটি 7 কোটি টাকার মামলা, সেক্ষেত্রে ডিরেক্ট হাইকোর্টে আপিল করতে হবে। তাহলে হাইকোর্ট আপিলে যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার অ্যাপিলের ডিভিশনে আপিল করার সুযোগ নেই, রিভিশন করার সুযোগ আছে। তার মানে দেওয়ানিতে বা সিভিল মামলার ক্ষেত্রে সেকেন্ড অ্যাপিল বলে কোনো বিধান নাই, অ্যাপিল ওয়ান অ্যান্ড অনলি হবে। ধারা 7, আপিল আদালতের ক্ষমতা। একটা আপিল আদালত, সেটা জেলা জজ হোক বা হাইকোর্ট হোক বা অ্যাপিলের ডিভিশন হোক, তো সাধারণ কি ক্ষমতা আছে? বিধি দ্বারা শর্ত ও নিয়ন্ত্রণ সাপেক্ষে, বিধি আমরা পড়বো, আদেশও, বিধিসমূহ, যে অর্ডার অ্যান্ড রুলস, মানে আজকে তো ধারাগুলো শেষ হয়ে যাচ্ছে, আগামী শনিবারে যে ক্লাসটা হবে আমরা আদেশ থেকে শুরু করব, তার মধ্যে অনেকগুলো বিধি আছে। তো সেই দেওয়ানি কার্যবিধির সেই বিধি বা রুলস এর কথাই বলা হচ্ছে এখানে। চূড়ান্ত নিষ্পত্তির পরও পুনর্বিচার অর্থাৎ রিমান্ড। সিভিল মামলার ক্ষেত্রে রিমান্ড বলতে পুনরায় বিচারের জন্য নিম্ন আদালতে প্রেরণ করা, যে আদালতে অলরেডি বিচার একবার হয়েছে, আবার বিচার করেন। আপিল আদালত বলল যে আপনার বিচার সঠিক হয়নি, আপনি এইভাবে এইভাবে কিছু নির্দেশনা দিলেন, আপনি এইভাবে এটার আবার বিচার করেন। হয়তোবা আপিল আদালতে গিয়ে যিনি আপিল করেছেন বলছেন যে আমাদের শুনানির সুযোগ দেয়নি ঠিকভাবে, বা আমাদের কাগজপত্র জমা দেওয়ার সুযোগ দেয়নি, নানান কারণ দেখাচ্ছেন। তো এই কারণে যদি
আপিলকারী বলেন যে এই মামলাটা ইওর অনার রিমান্ডে পাঠানো হোক। এর অর্থ হচ্ছে যে আদালতে কিছুদিন আগেই বিচার হলো সেই আদালতে আবার মামলাটা বিচারের জন্য পাঠানো হোক। এটাকেই বলে রিমান্ড বা পুনর্বিচার। সিভিলের ক্ষেত্রে। ক্রিমিনালের ক্ষেত্রে রিমান্ড হচ্ছে আসামি বিচারাধীন আছে মামলা, তদন্ত তদন্ত চলছে, তদন্তর স্বার্থে আসামির কাছ থেকে তথ্য নিতে হবে আরো এই মামলায় কোনো আসামি আছে কিনা, এবং আরো মামলাটাকে সাক্ষ্য নেওয়ার জন্য স্ট্রং করার জন্য যদি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্তের স্বার্থে, তাহলে তাকে রিমান্ড নেওয়া হবে। এই রিমান্ড বলতে সে পুলিশ কর্তৃক অ্যারেস্ট হয়েছে, তো পুলিশ তো আদালতে চালান দিয়ে দেয় বা হাজির করে, সেখান থেকে আবার তাকে পাঠিয়ে দেয় জেলখানায়। তো পুলিশ বলে যে এই আসামিকে আমার দরকার, তখন যেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সে জেলখানায় গেল ওই ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলে সেটাকে রিমান্ড আবেদন, তখন তিনি আবার ওই আসামিকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারেন। দ্যাট ইজ রিমান্ড ফর ক্রিমিনাল কেসেস। তো একটু রিমান্ডের পার্থক্য বুঝিয়ে দিলাম দুই ক্ষেত্রে, যেন কমন সেন্সে বলতে পারেন, ভাইভাতে কাজে লাগে এগুলো। আচ্ছা, তাহলে চূড়ান্ত নিষ্পত্তির পর মানে মামলা একবার নিষ্পত্তি হয়ে গেছে, আবার বিচারের জন্য বা পুনর্বিচারের জন্য রিমান্ডে প্রেরণ করতে পারেন, বিচারিক আদালতে প্রেরণ করবেন, মানে যে আদালত অলরেডি বিচার করেছে। বিচার্য বিষয় বা ইস্যু গঠন ও বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ করতে পারবেন। তাহলে ইস্যু গঠন হয়তো বা সঠিক হয়নি। ইস্যু গঠন যদি সঠিক না হয় তাহলে সাক্ষ্য প্রমাণগুলো ইস্যু গঠন অনুসারে যেহেতু হয়, সঠিক হবে না। তাই ইস্যু গঠন করে দিবে যে আপনার ইস্যু গঠন সঠিক হয়নি, নিম্ন আদালতের এইভাবে ইস্যু গঠন করতে হবে, আমি ইস্যু গঠন করে দিলাম, এবার আপনি বিচার করেন সঠিকভাবে ইস্যু গঠন, এবং এই ইস্যুগুলোর উপরে স্বাক্ষর প্রমাণ নেওয়ার চেষ্টা করেন। এরপরে অতিরিক্ত সাক্ষী বা অ্যাডিশনাল এভিডেন্স গ্রহণ বা তলব করতে পারেন। 2023 সালে আপিল আদালতের ক্ষমতা কি কি এগুলো এসেছিল, তার মধ্যে ছিল কোনটি আপিল আদালতের ক্ষমতা নয় বা কোনটি আপিল আদালতের ক্ষমতা, এই টাইপের আমরা যদি প্রশ্ন দেখি 107 ধারা থেকে 23 সালে অতিরিক্ত বা অ্যাডিশনাল এভিডেন্স এগুলো নিয়ে প্রশ্ন ছিল। তো এই 107 ধারায় দেখেন তিনটা কাজ করতে পারছেন: রিমান্ডে পাঠানো, ইস্যু গঠন করে রিমান্ডে পাঠানো, এবং অতিরিক্ত সাক্ষ্য নিতে পারে। আপিল আদালতও কিন্তু সাক্ষ্য নিতে পারে, অতিরিক্ত গ্রহণও করতে পারে, আবার আগের সাক্ষীকে তলব করতে পারে, মানে রিকল করা যেটা। 109 সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়েরের বিধান। সুপ্রিম কোর্টের দুইটা ব্রাঞ্চ আছে বা দুইটা হাত, একটা হচ্ছে বড় হাত আপিল বিভাগ, আরেকটা হচ্ছে ছোট হাত হাইকোর্ট বিভাগ। তার মানে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ এই দুইটা বিভাগ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট। এখন সুপ্রিম কোর্ট যদি বলা হয় তাহলে হাইকোর্টকেও কিন্তু সুপ্রিম কোর্ট বলা হবে, আবার আপিল আপিল বিভাগকেও কিন্তু সুপ্রিম কোর্ট বলা হবে। তাহলে এই যে আপিল বিভাগ, আপিল বিভাগে কিভাবে আপিল দায়ের করতে হবে? যে ক্ষেত্রে আপিল বিভাগে আপিল দায়ের করা যাবে, এক, হাইকোর্ট বিভাগ বা চূড়ান্ত আপিল এখতিয়ার সম্পন্ন কোনো আদালত প্রদত্ত রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে কি করা যাবে? আপিল বিভাগে আপিল করা যাবে। এখানে 109 ধারায় বলে দিচ্ছে হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে আপিল, মানে হাইকোর্ট বিভাগে যেটা বিচার হয়েছে ডিরেক্ট, কিছু কিছু মামলা আছে না ডিরেক্ট হাইকোর্ট বিভাগে বিচার হয়, যেমন রিট। কোন রিট পিটিশন কিন্তু ডিরেক্ট হাইকোর্টে দায়ের করতে হয়, নিম্ন আদালতে রিট দায়ের করার কোনো সুযোগই নাই। তো হাইকোর্ট কোনো রিট শোনার পর যে সিদ্ধান্ত দিবেন, যে রুল জারি করবেন, সেটার বিরুদ্ধে কোথায় যেতে হবে? অ্যাপিলেট ডিভিশনে। হাইকোর্টের উপরে তো অ্যাপিলেট ডিভিশনে আছে। বাংলাদেশে অ্যাপিলেট ডিভিশনের উপরে কোনো কি নাই, কোর্ট নাই। যখন ব্রিটিশরা শাসন করত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারত উপমহাদেশ যখন এক ছিল, তখন এই সুপ্রিম কোর্টের উপরেও আরেকটা কোর্ট ছিল, সেটা হচ্ছে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিল। তখন এই অ্যাপিলেট ডিভিশনের উপরে প্রিভি কাউন্সিলেও যাওয়ার সুযোগ ছিল, এবং ওই সময় এমন এমন কিছু মামলা আছে যেগুলো ইন্ডিয়াতে, মানে ভারতীয় উপমহাদেশে বিচার হওয়ার পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, সেখানেও সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ কোথায় গিয়েছে? প্রিভি কাউন্সিলে গেছে। এই ধরনের বেশ কিছু মামলার নজির আছে। আপিল বিধানের ও এখন কিন্তু আমাদের প্রিভি কাউন্সিলের যাওয়ার সুযোগ নেই, হাইকোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত, যদি সেটা
মানে দেশীয় আইনের ক্ষেত্রে হয়, দেশীয় আইনের কোনো বিষয় হয়। আর এমনিতেই যদি ইন্টারন্যাশনাল কোনো সমস্যা হয়, যেমন একটা দেশের সাথে আরেকটা দেশের, সেই ক্ষেত্রে তো ইন্টারন্যাশনাল কোর্ট আছেই, আইসিসি আছে, আইসিজে আছে। আপিল বিধানের নিকট সুপারিশ করা, হ্যাঁ, আপিল বিভাগের নিকট, এখানে বিভাগ হবে, আপিল বিভাগের নিকট সুপারিশ করা হলে তদরূপ রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে কি করা যাবে? আপিল বিভাগে আপিল করা যাবে। 110, বিষয়বস্তুর মূল্য 2000 টাকা বা তদূর্ধ্ব, এই বিষয়টি একটি আইনগত বড় প্রশ্ন। অর্থাৎ যদি 20,000 টাকার কম মূল্যের মামলা হয়, এটা খুবই ছোট এবং পেটি কেস বলা হবে। এবং 20,000 টাকার বড় হলেই সেটা একটা আইনগত বড় প্রশ্ন, তাই এটাকে গুরুত্বের সাথে দেখতে হবে। মানে এটা বড় কেস ধরা হবে 20,000 টাকার মূল্যের যদি হয়। এরপর আমরা পড়বো 111। 111তে বলা হচ্ছে, হ্যাঁ 111, 111তে বলা হচ্ছে কতিপয় আপিলের ব্যাপারে বিধিনিষেধ। মানে যেগুলোর আপিল যোগ্য নয়, যেগুলোর বিরুদ্ধে আপিল করা যাবে না। যেমন হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি প্রদত্ত ডিক্রি বা আদেশ, হাইকোর্টে একজন বিচারপতি ডিক্রি দিয়েছেন এবং আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে আপিল করা যাবে না। ডিভিশন আদালতের, হাইকোর্টে কিন্তু ডিভিশন কোর্ট থাকে, হ্যাঁ, তো ডিভিশন কোর্ট বা ডিভিশন বেঞ্চ বলা হয়। তো ডিভিশন বেঞ্চ বা আদালতের একজন বিচারপতি প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। এবং হাইকোর্ট বিভাগ বা ডিভিশন আদালতের 2 বা ততোধিক বিচারপতি যে রায় দিবেন, সেটার বিরুদ্ধেও আপিল চলবে না। এই 3টা ক্ষেত্রে আপিল চলে না। 112, সংরক্ষণ বা ব্যতিক্রম। আমরা প্রতিটা আইনে সংরক্ষণ শব্দটা পাচ্ছি, সেভিংস। যেমন তামাদি আইনের 29 ধারা, তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মেবি 4 ধারায় ছিল এটা, 3টি ক্ষেত্রে। তো এখানে আমরা দেওয়ানি কার্যবিধিতেও সংরক্ষণ বা সেভিংস পাচ্ছি। অর্থাৎ কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির যে নিয়ম কানুন বা বিধান, সেটা প্রযোজ্য নয়। যেগুলোকে দেওয়ানি কার্যবিধি প্রভাবিত করবে না, অর্থাৎ দেওয়ানি কার্যবিধির ঊর্ধ্বে যেগুলো। সংবিধানের 103 নং অনুচ্ছেদের বিধানকে দেওয়ানি কার্যবিধি প্রভাবিত করবে না। অর্থাৎ 103 এবং দেওয়ানি কার্যবিধির মধ্যে যদি কোনো কি দেখা দেয়, বিপরীত বিধান দেখা দেয়, মানে সাংঘর্ষিক কোনো বিষয় আসে, তখন সংবিধানের 103 ধারার যে বিধান, 103 অনুচ্ছেদের যে বিধান, সেটাই প্রায়োরিটি পাবে, মানে সেটাকেই ধরে নিতে হবে। দেওয়ানি কার্যবিধি সেখানে অফ হয়ে যাবে। আপিল বিভাগ প্রণীত ও বর্তমানে প্রচলিত কোনো বিধিকে দেওয়ানি কার্যবিধি প্রভাবিত করবে না। আপিল বিভাগ বা বর্তমানে প্রচলিত যে বিধিগুলো আছে, সেগুলোকে, যেহেতু আপিল বিভাগ বিধি প্রণয়ন করছে, তাই দেওয়ানি কার্যবিধিতে যদি আগে থেকে কোনো নিয়ম কানুন থাকে, সেটা কিন্তু প্রভাবিত করতে পারবে না, যদিও সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত আসে। এই 2টা ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি কার্যকারিতা হারিয়ে ফেলে। 113, হাইকোর্ট বিভাগের অভিমত গ্রহণ, যেটাকে বলা হচ্ছে রেফারেন্স। কোনো আদালত কারণ উল্লেখপূর্বক হাইকোর্ট বিভাগের অভিমত গ্রহণের জন্য মোকদ্দমা প্রেরণ করলে হাইকোর্ট বিভাগ পর্যবেক্ষণমূলক যথোপযুক্ত আদেশ প্রদান করবেন। মনে করেন যে নিম্ন আদালত, সেটা সহকারী জজ হোক, সিনিয়র সহকারী জজ হোক, যুগ্ম জেলা জজ হোক, অতিরিক্ত জেলা জজ হোক বা জেলা জজ, কোনো একটা ক্ষেত্রে যদি উনি বুঝতে না পারেন, তার যদি, যেমন কোনো মক্কেল আমাদের কাছ থেকে পরামর্শ নেন, যে প্রতিনিয়ত আমরা পরামর্শ দিতে থাকি, ফোনে দিতে থাকি, হোয়াটসঅ্যাপে দিতে থাকি আমি, তারপরে এই যে ক্লাস করছি এই মুহূর্তে ফোন আসছে, কোনো হয়তো বা কারণে একজন ফোন করেছেন, তো আইনজীবী মানে পরামর্শ দিতে হবে, ডাক্তারদেরকেও পরামর্শ দিতে হয়, রাস্তাঘাটেও। তো যখন একজন আদালত পরামর্শ নিবেন, তখন কার কাছে যাবেন? তো হাইকোর্টের কাছে উনি মামলার এক সেট কপি পাঠিয়ে দিবেন, দিয়ে হাইকোর্টকে বলবেন যে ইওর অনার, এইটা কি করা যায়। তখন হাইকোর্ট একটা অভিমত বা মতামত দিয়ে দিবেন। তো এই যে হাইকোর্ট থেকে যে মতামত নেওয়ার যে বিধান, এটাকেই বলা হচ্ছে রেফারেন্স। এটা কে নেয়? অন্যান্য বিচারক, নিম্ন আদালত গুলো নেন।
114, পুনর্বিচার বা রিভিউ। রিভিউ শব্দটাই বেশি পরিচিত। রিভিউ শব্দটার ইংরেজি বাংলা উভয়ই মানে প্রচলিত। রিভিউকে বাংলাতে রিভিউ বেশি বলা হয়, পুনর্বিচার কম বলা হয়। ডিক্রি বা আদেশ প্রদানকারী আদালত নিজেই পুনর্বিচার বা রিভিউ করেন। তার মানে রিভিউ এর জন্য সহকারী জজ একটা রায় দিয়েছে বা আদেশ দিয়েছে বা ডিক্রি দিয়েছে, তো সহকারী জজের আদেশের বিরুদ্ধে রিভিউ কিন্তু উচ্চ আদালতে যাওয়ার দরকার নাই, তার উপরের আদালতে যাওয়ার দরকার নাই। ওই আদালতে বলতে হবে যে ইওর অনার, আপনি তো রায় দিলেন বা ডিক্রি দিলেন, তো একটু যদি আরেকবার দেখতেন পুনরায়, একটু রিভিউ করতেন নিজের সিদ্ধান্তটা, আবেদন করা যায়, দিয়ে যদি একটু সংশোধন করা যেত। অর্থাৎ যে আদালত আদেশ বা ডিক্রি দিবেন সে আদালতে রিভিউ করবেন। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে কিন্তু করা হয়নি, সেক্ষেত্রে রিভিউ দায়ের করা যাবে। মনে করেন আপিল এর ছোট ভাই হচ্ছে রিভিউ, এটা মনে রাখেন, আপিলের ছোট ভাই রিভিউ। বড় ভাইকে যদি দাওয়াত দেওয়া হয়, তো বড় ভাই যদি দাওয়াতে না যায়, অনেক সময় ছোট ভাই চলে যায় বড় ভাইয়ের পরিবর্তে, মানে একই বংশীয় বা একই গোত্রীয় ধরে নিতে পারে। তো আপনারা পাশে লিখতে পারেন যে অ্যাপিল, তার নিচে লিখতে পারেন রিভিউ, এখানে এই সাইডে, ডান সাইডে। কারণ যেখানে আপিল করা হবে না, আপিল করা যায় কিন্তু আপিল করা হবে না, সেখানে কিন্তু রিভিউ করা যাবে। আবার যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, অর্থাৎ আপিল অযোগ্য, সেক্ষেত্রে কিন্তু রিভিউ দায়ের করা যাবে। অর্থাৎ রিভিউ সব ক্ষেত্রেই করা যায়, আপিল যোগ্য আপিল অযোগ্যর ক্ষেত্রেও। অল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রেফারেন্সে সংক্ষুব্ধ ব্যক্তি রিভিউ দায়ের করতে পারবেন। এর আগে আমরা দেখলাম না যে সোলেনামা দেওয়ার ফলে সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না, তো সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল না চললেও কি চলবে, রিভিউ চলবে, মানে ধরে নিতে পারে রিভিউ সব ক্ষেত্রেই চলে। 115, খুবই গুরুত্বপূর্ণ, 115 থেকে অনেক প্রশ্ন আসে। পুনরীক্ষণ বা রিভিশন, যে ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায়। আমরা আপিল পড়লাম, রেফারেন্স পড়লাম, রিভিউ পড়লাম, এবার পড়ছি রিভিশন। এগুলো সবই কি সেকেন্ড ডিসিশন, ফর দ্য সেকেন্ড ডিসিশন। মামলা করা হয়, প্রথমে যে রায় বা ডিক্রি দিল সেটা হচ্ছে ফার্স্ট ডিসিশন অফ দ্য কোর্ট, মানে আদালতের প্রথম সিদ্ধান্ত। এই প্রথম সিদ্ধান্ত পছন্দ হলো না, তখন আমরা সেকেন্ড সিদ্ধান্তের জন্য কি করি, আপিল করি, রিভিউ করি বা রিভিশন করি। তো আপিলে বিধান আমরা জানলাম, রিভিউর বিধান জানলাম, রিভিশন একটা বিধান সেটার মতোই। তো সেকেন্ড ডিসিশনের জন্য মানে প্রথম আদালত মানে নিম্ন আদালতের ডিসিশন পছন্দ হয়নি, আবার আমরা উচ্চ আদালতে আপিল বা রিভিশনের মাধ্যমে ডিসিশন নিতে পারি। আর রিভিউ তো ওই আদালতকে অনুরোধ করা, আবার দেখা। কারণ বা হেতুবাদ বা গ্রাউন্ডস, রিভিশন করার কারণগুলো কি কি, কোন কোন ক্ষেত্রে রিভিশন করা যায়, মানে রিভিশন করার গ্রাউন্ডস। আপনি যখন একটা রিভিশন ফাইলিং করবেন, আদালতে হোক বা পরীক্ষায়, রিটেন পরীক্ষায় রিভিশন এর ড্রাফটিং আসতে পারে। তো কি কি গ্রাউন্ডস এর রিভিশন দায়ের করা যায় সেটা আমরা দেখে নিই। হেতুবাদ যেটা বলা হয়, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, মানে আপিল অযোগ্য, সেখানে কিন্তু রিভিশন দায়ের করা যাবে। আপিল যোগ্য হলে সেখানে রিভিশন করা যাবে না। মনে করেন যে আপিল আর রিভিশন হচ্ছে সাপে নিউলের মতন, অর্থাৎ যেই পথ দিয়ে আপিল যায় সেই পথ দিয়ে কখনো রিভিশন যেতে পারবে না। দুইজনের পথ সম্পূর্ণ আলাদা। এর আগে আমরা দেখলাম যে যেখানে আপিল করা যায় সেখানে রিভিউ করা যায়, যেখানে আপিল করা যায় না সেখানেও রিভিউ করা যায়। তার মানে রিভিউ এর সবার সাথে সম্পর্ক, রিভিশনের সাথেও আপিলের সাথেও। কিন্তু আপিল যেখানে যেই পথ দিয়ে আপিল যাবে, এতটুকু যদি মনে রাখতে পারেন অথবা নোট নেন, যে যেই পথ দিয়ে আপিল যায় সেই পথ দিয়ে রিভিশন যেতে পারে না। তার মানে আপিল আর রিভিশনের পথ সম্পূর্ণ আলাদা। তাহলে যেটা আপিল অযোগ্য ডিক্রি বা আদেশ, সেটার ক্ষেত্রেই শুধুমাত্র রিভিশন করা যায়। নিম্ন আদালতে আইনগত ভুলের দরুন, মানে আইনগত কোনো ভুল করে ফেলেছে, যেমন মনে করেন যে এডিআর এর কোনো স্টেপ রাখেনি, রিটেন স্টেটমেন্ট জবাব দিয়েছে বিবাদী পক্ষ, সঙ্গে সঙ্গে মামলাটা পিএসএ নিয়ে চলে গেছে,
বাদী পক্ষ হয়তো বা প্রভাবিত করেছে দ্রুত মামলা শেষ করার জন্য মাঝখানের স্টেপ গুলো স্কিপ করেছে, লাভ জাম্প করা হয়েছে। তো এই ধরনের যদি স্কিপ করা হয় এটা হচ্ছে আইনগত ভুল। মানে প্রপার স্টেপ মেনটেন করে মামলা আগাতে হবে। তাছাড়া সমন জারি হয়নি, সমন জারি না হতেই মামলাটা অগ্রসর হয়ে চলে গেছে। সমন জারি না হওয়া পর্যন্ত এই মামলা কখনো কি করা যায় না, জবাব দাখিলের জন্য স্টেপে যায় না। যে কোনো ভাবে হোক সমন জারি করতেই হবে, কারণ বিবাদীকে না জানিয়ে মামলা অগ্রসর হওয়া যায় না। তো যদি সমন জারি প্রপারলি না হয়, সমন জারিতে কোনো প্রতারণা থাকে, ভুল থাকে, ত্রুটি থাকে, তাহলেও এটা একটা রিভিশনের কারণ হতে পারে। ডিক্রি বা আদেশে ভুল হলে, কোনো ডিক্রি বা আদেশে ভুল হয়েছে, সেক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে। উক্ত ভুলের দরুন ন্যায় বিচার যদি ব্যাহত হয়, তাহলেও রিভিশন দায়ের করা যাবে। সরাসরি রিভিশন দায়ের করা না গেলে হাইকোর্টে লিভ টু রিভিশন বা রিভিশন দায়েরের অনুমতি প্রার্থনা করা যাবে। মনে করেন যে এমন একটা সিচুয়েশন যে এই ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায় না, সেক্ষেত্রে কেউ যদি বলে যে আমি এই ক্ষেত্রেও রিভিশন দায়ের করতে চাই, ওকে, তাকে জেলা জজে যাওয়ার সুযোগ নেই, সরাসরি কোথায় যেতে হবে? হাইকোর্টে। হাইকোর্টে যে বলতে হবে যে সরাসরি তো করতে পারছি না ইওর অনার রিভিশন, তো লিভ টু রিভিশন। তো লিভ টু রিভিশন মানে নিজ দিয়ে ইংরেজির নিচে, না আমি বাংলা অবশ্যই লিখে দিয়েছি, বা রিভিশন দায়ের করার অনুমতি প্রার্থনা করতে হবে, একটা দরখাস্ত দিতে হবে ইওর অনার এই বিষয় আমি একটা রিভিশন দায়ের করতে চাচ্ছি, তো মহামান্য হাইকোর্ট আপনি এই রিভিশন দায়ের করার অনুমতিটা দেন। অনুমতি দিলে তারপরে রিভিশন দায়ের করা যাবে। তো রিভিশন দায়ের করার নিয়ম কারণ বা হেতুবাদ দেখে নিলাম। এবার কিছু তথ্য দিই যে জেলা জজ আদালত রিভিশন আমলে গ্রহণপূর্বক, মানে জেলা জজ আদালতে রিভিশন দায়ের করা যায়। তো ফাইলিং করা হলে রিভিশন জেলা জজ আদালত সেটা গ্রহণ করবেন, মানে অ্যাডমিট করবেন। অ্যাডমিট করার পরে অতিরিক্ত জেলা জজ আদালতের নিকট হস্তান্তর বা বদলি করতে পারবেন। তো জেলা জজ নিজেও রিভিশন হিয়ারিং শুনতে পারেন, অথবা ওনার চাপ বেশি হয়ে গেলে কি করতে পারেন, অতিরিক্ত যে জেলা জজ আছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তাদের কাছে বদলি করে দিতে পারেন। কি করার জন্য? যে আমার কাছে অনেক জমে গেছে, এই রিভিশন গুলো আপনি কি করেন, হিয়ারিং করেন, মানে শুনে নেন। তাহলে উভয় পক্ষ হিয়ারিং করে, আর তখন রিভিশন শুনানি হওয়ার পরে তখন অতিরিক্ত জেলা জজ কি করবেন সিদ্ধান্ত দিবেন। তাহলে অতিরিক্ত জেলা জজ সরাসরি রিভিশনও নিতে পারেন না, আপিল নিতে পারেন না, সরাসরি মামলাও নিতে পারেন না, জাস্ট জেলা জজের দিকে তাকিয়ে থাকেন। যেমন চাতক পাখি আকাশের দিকে তাকিয়ে থাকে বৃষ্টির পানি পান করার জন্য, অন্য কোনো জলাশয়ের পানি পান করে না, শুধুমাত্র বৃষ্টির পানি পান করে চাতক পাখি। তো এই অতিরিক্ত জেলা জজ অন্য কোনো ভাবে মামলা নিতে পারেন না। যদি জেলা জজ তার কাছে মামলা বদলি করে বা ট্রান্সফার বা হস্তান্তর করে, সেক্ষেত্রেই তিনি মামলা পাবেন। তার মানে অতিরিক্ত জেলা জজের কি নাই, কোনো অরিজিনাল জুরিসডিকশন নাই, মানে আদি এখতিয়ার নাই, তার কাছে সরাসরি কোনো মামলা যায় না, বদলি হয়েই সবসময় মামলা যায়। এই পয়েন্টটা মনে রাখবেন। দেওয়ানিতে দ্বিতীয় আপিলের বিধান নেই, একটু আগে আমি বলে দিয়েছি, কিন্তু ফৌজদারিতে আছে। যেমন খালাস ও অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে কেউ যদি আপিল করতে চায় তাহলে সেকেন্ড আপিল করা যাবে। একজন খালাস হয়েছে, আপিলে গিয়েও আবার যদি খালাস হয়, তাহলে ওটার বিরুদ্ধে আবার সেকেন্ড আপিল করা যাবে। কেউ যদি অপর্যাপ্ত দণ্ড, অর্থাৎ আমি চাচ্ছিলাম যে এর 7-8 বছর, 7 বছর বা 10 বছরের জেল হবে, কিন্তু মাত্র দিল 1 বছরের জেল, আমি সন্তুষ্ট হলাম না বাদী হয়ে, তখন চলে গেলাম আপিল আদালতে, দায়রা জজে, দায়রা জজের কাছে আপিল করলাম, দায়রা জজে বিচার করার পর দায়রা জজ ওই অপর্যাপ্তই রাখলো, 1 বছর থেকে বড় জজ 2 বছর করলো। আমার তাও পছন্দ হলো না, আমি আরো সাজা বাড়াতে চাচ্ছি। সেক্ষেত্রে আবার হাইকোর্টে আবার আপিল করা যাবে। এটা ক্রিমিনালের ক্ষেত্রেও বলছি। সিভিল এর ক্ষেত্রে সেকেন্ড আপিল নেই, কিন্তু ক্রিমিনালের ক্ষেত্রে সেকেন্ড আপিল আছে শুধুমাত্র দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে খালাস এবং অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। যেহেতু দুইটা পাশাপাশি জিনিস, তাই পাশাপাশি রাখলাম আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য। কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না হন, সিভিল ক্রিমিনালের সামান্য পার্থক্য আছে কিছু কিছু জায়গায়, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। নাহলে বলবেন যে স্যার আপনি তো বললেন দ্বিতীয় আপিলের বিধান নাই, কিন্তু যখন সিআরপিসি পড়বো সেখানে দ্বিতীয় আপিল দেখবেন, তখন আবার কনফিউশন তৈরি হবে। তাই আগে থেকে আপনাদের ব্রেনটাকে প্রিপেয়ার করার চেষ্টা করছি। কারণ সিআরপিসি, সিপিসি, সবাই বলে সিপিসি কঠিন, তা আমার কাছে সিআরপিসি বেশি কঠিন মনে হয়, কারণ সিআরপিসি সবচেয়ে বড় আইন। তাই সিপিসিটাই আমি আগে রেখেছি,
যেন সিআরপিসির জন্য আপনি রেডি হতে পারেন, এবং কিছু কিছু তথ্য দিয়ে দিচ্ছি সিআরপিসির। দেওয়ানিতে হাইকোর্টের অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশনের বিধান আছে ধারা 15(4)-এ, অর্থাৎ হাইকোর্টে কিন্তু সেকেন্ড রিভিশন করা যাবে। আবার উল্টো দিকে কিন্তু ফৌজদারিতে সেকেন্ড রিভিশনের কোনো বিধান নাই, মানে ফৌজদারিতে রিভিশন একটাই। তো রিভিশন আদালত সেটা জেলা জজ হোক বা হাইকোর্ট হোক, তো একবারে রিভিশন করা যায়। রিভিশনে যেটা সিদ্ধান্ত আসবে সেটাই চূড়ান্ত বা ফাইনাল। তাহলে উল্টো না, দেওয়ানিতে সেকেন্ড আপিল নাই, কিন্তু দেওয়ানিতে সেকেন্ড রিভিশন আছে। আর ফৌজদারিতে সেকেন্ড আপিল আছে, কিন্তু রিভিউ এর কোনো বিধানই নাই। ফৌজদারিতে আপিল আছে, রিভিশন আছে, কিন্তু কি নাই? রিভিউ নাই। এগুলো কিন্তু বেসিক ডিস্টিংগুইশমেন্ট বা ডিফারেন্স বিটুইন সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট সিস্টেম বা প্রসিডিউর। তো দুইটা প্রসিডিউরের মধ্যে বেসিক পার্থক্য এটা। কামরুজ্জামান ভাই হাত উত্তোলন করেছেন, কথা বলতে চাচ্ছেন মনে হয়। ভাই লাইন অন অন হয়েছে, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা এখন যে ধারাটা পড়ছি এটা তো 115 পুনরীক্ষণ বা রিভিশন, তাই তো স্যার? হুম হুম। হ্যাঁ। তো স্যার একদম একদম নিচের যে স্যার পয়েন্টটা, দেওয়ানিতে রিভিউ এর বিধান আছে কিন্তু ফৌজদারিতে নেই, স্যার এটা কি রিভিউ হবে না রিভিশন হবে স্যার? দেওয়ানিতে রিভিউ এর বিধান আছে কিন্তু ফৌজদারিতে নেই। আচ্ছা, আপনার 115 ধারার যে বিধান সেটা 1, 2, 3 এই 4টা পয়েন্টে শেষ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি যেগুলো আর পড়াচ্ছেন এই সেটা। এই যে বাকি যে আচ্ছা যে বাকি যে হ্যাশ চিহ্ন দিয়ে আমি যেগুলো শেখাচ্ছি এগুলো বোনাস দিচ্ছে আপনাদেরকে। আচ্ছা কারণ আচ্ছা, ঠিক আছে। 115 ধারা দেওয়ানি কার্যবিধির মধ্যে তো ফৌজদারি আইনের কথাটা থাকার কথা না, তাই না? জি জি। আপনাদের আর স্যার ফৌজদারিতে আপনাদেরকে নেই, ফৌজদারিতে কি একেবারেই নেই স্যার? দেওয়ানিতে কি নেই? রিভিউ এর বিধান আছে কিন্তু ফৌজদারিতে নেই। না, রিভিউ। ফৌজদারি মামলার ক্ষেত্রে রিভিউ করাই যায় না। রিভিউ অনলি আচ্ছা ফর ঠিক দ্য আছে। দেওয়ানি শুট, মানে জি সিভিল স্যার, শুটের ক্ষেত্রে করা জি যায়। স্যার। তাহলে জি ঠিক আপনি আছে, আমি এতটুকু একশো বুঝেছি স্যার। পনেরো একশো 115 পড়ানোর পরে যে 4টা তথ্য দিলাম, এই 4টা জি। তথ্য জানার জন্য, হ্যাঁ, এই 4টা তথ্য জানার জন্য কোর্টে অনেকে 5 বছর প্র্যাকটিস করার পরেও স্পষ্ট এই 4টা তথ্য জানতে পারে না। বুঝতে এটা পেরেছেন? খুব ভালো হয়েছে স্যার। জি স্যার, জি স্যার। আমি যে এখানে 4টা তথ্য দিয়ে দিলাম, একটা ক্লিয়ার আপনাকে পরিষ্কার একটা ধারণা দিয়ে দিলাম রিভিউ, রিভিশন এবং অ্যাপিলের ক্ষেত্রে। হ্যাঁ। জি জি স্যার। যেমন একজন অ্যাডভোকেট 22 সালে অ্যাডভোকেট হয়েছে, আমার স্টুডেন্ট। সে প্র্যাকটিস করছে, কিছুদিন আগে আমাকে ফোন দিয়েছে, ওনার নিজের মামলা, মানে ওনার ফ্যামিলির মামলা, এবং ওনার সিনিয়রও আছে। তো ঘটনাটা এরকম, আমি এই বিধানগুলো কেন যুক্ত করেছি সেটার শানে নজুল মানে ব্যাকগ্রাউন্ড জানাচ্ছি। শানে নজুল বোঝেন তো, মানে ঘটনার জি স্যার, পেছনের জি ঘটনা স্যার। কি, ব্যাকগ্রাউন্ড। জি আরবি স্যার। ভাষায় শানে নজুল বলে, আর ইংরেজিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। জি। তো তো আমার একজন ফেভারিট স্টুডেন্ট এবং তুখোর মেধাবী স্টুডেন্ট, তো উনি অ্যাডভোকেট হয়ে গেছেন 22 সালে। তো আমাকে ফোন করে বলছে, স্যার, আমাদের মামলায় তো আমরা জেলা জজের কাছে হেরে গেলাম, আপিলেও হেরে গেলাম, মূল আদালতে হেরে গেছে, আপিলেও হেরে গেছে। তো আমরা এখন আচ্ছা নকল নিলাম স্যার, আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমি বললাম, এটা কি মামলা? তো সিভিল মামলা। তা সিভিল মামলা হাইকোর্টে কিভাবে আপিল করবেন? তো বলছে, সিনিয়র যে আপিল রেডি করছেন। তা বললাম, না, আপনি ভুল দেখছেন, সিনিয়রকে ফোন করে জিজ্ঞাসা করেন, উনি আপিল রেডি করছেন না, উনি রিভিশন রেডি করছেন। জেলা জজের আপিলের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন রেডি করছেন। তো না স্যার, হাইকোর্টে কি করা যায় না, আপিল করা যায় না? তো হ্যাঁ, যায়, সরাসরি করা যেত 5 কোটি টাকার উপরে হলে। 5 কোটি টাকার যেহেতু নিচে, তাহলে জেলা জজ আপিল হয়েছে, এটার বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন হবে। তো না স্যার, আমাকে তো বারবার আপিল আপিলই বলছে। তা আমি বললাম যে অনেকেই আপিল আর রিভিউ, রিভিশন এগুলা খুব একটা পার্থক্য বোঝে না। হ্যাঁ, হয়তোবা তার, হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম, কামরুজ্জামান ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। হ্যাঁ, তো আমার যে স্টুডেন্ট উনি বলছিলেন যে হাইকোর্টে আপিলের চেষ্টা চলা, মানে আপিলের জন্য প্রস্তুতি চলছে, যেটা জেলা জজ আদালতে অলরেডি আপিল হয়েছে। আপিলে ওনারা হেরে যাওয়ার পরে
আবার আপিল করতে চাচ্ছেন হাইকোর্টে। তো আমি বললাম একটা, তাহলে আপনার এই জায়গায় বোঝার ভুল হচ্ছে, আপনার সিনিয়র যে আপিলের মেমো রেডি করছেন কিনা না রিভিশন এর ড্রাফটিং করছেন সেটা দেখেন। তো পরে উনি পরের দিন আমাকে ফোন দিয়ে বললো যে না ঠিক আছে স্যার, তো এটা উনি আপিল না রিভিশন রেডি করছেন। তো আমি এই কারণে বললাম দেখেন আপনি কত বছর ধরে আছেন কোর্টে, জুনিয়র হিসেবে ছিলেন বেশ কয়েক বছর, আবার প্র্যাকটিস করছেন অ্যাডভোকেট হিসেবে কয়েক বছর, তারপরেও দেখেন ভুল হচ্ছে। তার মানে জানার শেষ নাই। প্র্যাকটিস করতে গেলে, প্র্যাকটিস করা অবস্থায় যখন আপনার চোখের সামনে কোনো কিছু আসবে তখন সেটা স্পষ্ট আপনি জানতে পারবেন। যেমন আমরা জুনিয়র হিসেবে কোর্টে গেলে কিছু কিছু আইনজীবী আছেন যে ওনার কিন্তু মূল মামলা প্রচন্ড অনেক আছে, আবার আপিল রিভিশন রিভিউ এগুলো কম আছে। তো সেই ক্ষেত্রে আপনি এগুলো সম্পর্কে আপনার বাস্তব কোনো জ্ঞানই তৈরি হবে না আদালতে জুনিয়র অবস্থায়। তো এই জিনিসগুলো আমি উপলব্ধি করেই এই 115 পড়ানোর পরে আপনি যেহেতু অলরেডি আপিল রিভিশন রিভিউ সম্পর্কে জানতে পারলেন, তাই একবারে আমি 115-র আন্ডারে এটা দিয়ে দিলাম। এখন আমাকে আহ, প্রশ্ন করতে পারেন যে আপনি এই রিভিউ এর বিধানটা রিভিউ এর আন্ডারে দিতে পারতেন। তো একই ধরনের যেহেতু তথ্য, তাই আমি এই সমস্ত কিছু পড়ানোর পরে শেষে আমি এই তথ্যগুলো দিয়ে দিলাম এক জায়গায়। এগুলো হচ্ছে বোনাস এক্সট্রা তথ্য, যেগুলো আপনার কাজে লাগবে বাস্তবে। যেমন এই যে অতিরিক্ত জেলা জজের নিকট হস্তান্তর করেন, এই বিষয়টা বুঝে আপনি বুঝতে পারলেন যে কি নাই, অরিজিনাল জুরিসডিকশন নাই অতিরিক্ত জেলা জজ আদালতের, এটা কিন্তু প্রশ্ন আসে। আবার এই যে তথ্যগুলো দিয়েছে এখান থেকে প্রশ্ন আসেনি ঠিকই, কিন্তু আপনার ক্লিয়ার একটা ধারণা তৈরি হবে যে আপিল রিভিউ রিভিশন কোন জায়গায় করা যাবে কোন জায়গায় করা যাবে না, কয়বার করা যাবে কয়বার করা যাবে না। তো এই জিনিসগুলো জানতে হবে। আমার প্র্যাকটিস নলেজে যতটুকু আমার জানা আমি সেটা দেওয়ার চেষ্টা করি। আমি তো এমসিকিউ এ তথ্যের উপরে বেশি থাকার চেষ্টা করি, ডিপে যাই না। কিন্তু রিটেন বেসে কিন্তু আমি প্রচুর ডিপে যাই, কারণ ডিপে না গেলে আপনি এমন প্রশ্ন আসবে উত্তর করতে পারবেন না। আর এমসিকিউ পাশের জন্য এত ডিপে যাওয়ার দরকার হয় না। রিটেনে অনেক ডিপে যেতে হয়, রিটেনে অনেক আলোচনা লাগে। রিভিশন দায়েরের বিধান, একটু আগেই যে আমরা রিভিশন সংক্রান্ত যে জানলাম, এবার রিভিশন দায়েরের বিধান অর্থাৎ কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কোন আদালতে যাব, এইটা আমি একটা চার্ট আকারে দিয়ে দিয়েছি। আমার আগের সালের নোট আর এই সালের নোটের মধ্যে কিন্তু এখানে একটা ভালো পার্থক্য আছে। আরো একটু ভালো ইফেক্টিভ সহজ করার চেষ্টা করেছি, আরো মানে সহজে মনে রাখার জন্য নোটটাকে মানে পড়ার মতো পাঠ, সুপাঠ্য যেটাকে বলে, যে পাঠক ফ্রেন্ডলি করার চেষ্টা করেছি। তো দেখেন যে এই এই যে চার্ট, এই চার্ট আগের নোটে একটু ভিন্ন ভাবে ছিল, এবার আরো ফ্রেশ করেছে, আরো সুন্দর করেছে। বিচারিক আদালত মানে যে আদালতে বিচার হয়েছে, জেলা জজ আদালত বা অতিরিক্ত জেলা জজ আদালত। তো জেলা জজ আদালত আর অতিরিক্ত জেলা জজ আদালতের কিন্তু ক্ষমতা একই। জেলা জজ আদালত যা যা করতে পারেন অতিরিক্ত জেলা জজ আদালতও কিন্তু তা তা করতে পারেন। কি ক্ষেত্রে? মামলার বিচারের ক্ষেত্রে। তো জেলা জজও যেই ধরনের মামলার বিচার করেন, অতিরিক্ত জেলা জজও ওই ধরনের মামলার বিচার করেন, কারণ অতিরিক্ত জেলা জজ জেলা জজের সম এখতিয়ার সম্পন্ন, এটা ধরে নিতে হবে। আপিল অযোগ্য মানে যেটাতে আপিল করা যায় না সেখানেই তো রিভিশন করতে হবে, তাই না? আমরা উপরে দেখলাম। তো এটা ডিক্রি ও আদেশ উভয়, জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের আদেশ হোক বা ডিক্রি হোক, যেই হোক না কেন, তার উপরে তো যেতে হবে। রিভিশন কোর্ট তার সেম কোর্ট হয় না। রিভিউ কোর্ট হলে সেম কোর্টে করা যায় রিভিউ হলে, আর রিভিশন মানে একটু উপরে যেতে হবে। তো জেলা জজের উপরে যেতে হলে হাইকোর্টে যেতে হবে, বা অতিরিক্ত জেলা জজের উপরে যেতে হলে কিন্তু জেলা জজের কাছে না, ওই হাইকোর্টেই যেতে হবে। তাই কোথায় যেতে হবে? রিভিশন আদালত হিসেবে আমাদেরকে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে হবে, এবং এটা তামাদের মেয়াদ আছে কিন্তু 90 ডেজ, 90 দিন। এই তথ্যগুলো জানা জরুরি গুরুত্বপূর্ণ, তাই আমি দেখবেন কিছু জায়গায় শ্যাডো করে দিয়েছি। প্রশ্ন আসে কিন্তু যে জেলা জজ আদালতের কোনো আদেশের বিরুদ্ধে কোথায় রিভিশন করব, বা অতিরিক্ত জেলা জজ এর বা যুগ্ম জেলা জজের, তখন এই তথ্যটা কাজে লাগবে। যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ আর সহকারী জজ, এই তিনটা কোর্ট, এই তিনটা কোর্ট যদি কি দেয়, আপিল অযোগ্য কোনো ডিক্রি দেয়, এই তিনটা কোর্ট আপিল অযোগ্য কোনো যদি ডিক্রি দেয়, জাস্ট ডিক্রি, তাহলে আপনি এদেরও ডিক্রির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন করতে হবে। তার মানে সবচেয়ে ছোট কোর্ট, সিভিলের যে এন্ট্রি লেভেলের কোর্ট, মানে যারা
ওই যে জুডিশিয়ারি পরীক্ষা দিয়ে প্রথমেই কোথায় সহকারী জজ হিসেবে নিয়োগ পান, তার মানে এন্ট্রি লেভেলের যে কোর্টটা আছে সহকারী জজ যদি কোনো ডিগ্রি দেয় সেটার বিরুদ্ধে তো আপিল করা যাবে জেলা জজের কাছে, কিন্তু রিভিশন করতে হলে ডিরেক্ট হাইকোর্টেই যেতে হবে। দেখেন, তাহলে রিভিশন কিন্তু ওই আপিলের থেকেও একটা কি বড় ধরনের জিনিস মনে করতে হবে, কারণ রিভিশন জেলা জজে করা যাচ্ছে না। যদিও সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, ইভেন যুগ্ম জেলা জজের আদেশের বিরুদ্ধেও জেলা জজের কাছে আপিল করা যায় 5 কোটি টাকা পর্যন্ত, কিন্তু রিভিশন যদি মামলা 1 লক্ষ টাকারও হয় তাহলে রিভিশন হাইকোর্টে যেতে হবে ডিগ্রির ক্ষেত্রে, জেলা জজের কাছে যাওয়ার সুযোগ নাই। এটাও 90 দিন। এরপরে এই তিনটা কোড মানে যুগ্ম, সিনিয়র এবং সহকারী জজ, এই তিনটা কোড আপিল অযোগ্য যদি আদেশ দেন, উপরেরটা ডিক্রি আর নিচেরটা আদেশ। আদেশ যদি দেয়, আদেশটা হচ্ছে একটা ছোট সিদ্ধান্ত, আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে কি করা যাবে, 30 দিনের মধ্যে রিভিশন করা যাবে। তাহলে দেখেন, প্রথমে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের ক্ষেত্রে আপনার কম্বাইন্ড অবস্থায় ছিল, অর্থাৎ ডিক্রিও ছিল আবার আদেশও ছিল, যেটা হাইকোর্টে যেতে হতো। আর নিচের তিনটা ছোট কোর্টের ক্ষেত্রে, ডিক্রির ক্ষেত্রে হাইকোর্টে, কিন্তু আদেশের ক্ষেত্রে জেলা জজের কাছে যাওয়ার সুযোগ আছে। তার মানে এখানে আমরা রিভিশন কোর্ট হিসাবে দুইটা কোর্টকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে জেলা জজ। তামাদির মেয়াদ আবার জেলা জজ মানে নিজ জেলায় যেহেতু বেশি সময় লাগবে না, 30 দিন। আর রাজশাহী থেকে আমি যদি হাইকোর্টে কোনো মামলা রিভিশন করতে যাই, একটু সময় তো দেওয়া উচিত, নকল নিতে হবে, হাইকোর্টের উকিল খুঁজতে হবে, নানান কাজ আছে একটা মক্কেলের। তো এই কারণে সময় একটু বেশি দেওয়া। আবু জুয়েল, আপনাকে লাইনে আসার সুযোগ দিয়েছি। ওমর ভাই, লাইনে আসবেন। জি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিভিশনের বিষয়ে যে এখানে আমি চার্ট করে দিয়েছি, চার্টটা দেখে সহজে মনে রাখা যাবে না। জি স্যার, এই সিস্টেম তো স্যার এটাই। এখানে দেখেন, আইন তো বইয়ের মধ্যে ধারাবাহিকভাবে লেখা আছে, ধারার মধ্যে জি জাস্ট ঢালাওভাবে লিখেছে, কিন্তু আমি আপনাদের ছক করে দিয়েছি। এই ছকটা কিন্তু আপনাকে কি করতে হবে, চোখের সামনে ভাসিয়ে রাখতে হবে, যেন মনে থাকে, বারবার পড়তে হবে, না হলে এই ছকের একটা ফটোকপি করে টেবিলে ঝুলিয়ে রাখতে হবে, টেবিলের সামনে। এখান থেকে প্রশ্ন আসে কিন্তু, হ্যাঁ। জি স্যার, আর জি এই যে জি ওপরে যে তথ্যগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে তো, যে ওই যে রিভিউ দেওয়ানিতে আছে, ফৌজদারিতে নেই, এই অংশটুকু থেকে কিন্তু ভালো জ্ঞান অর্জন হবে, হ্যাঁ। জি এগুলো তো আমরা স্যার কোড রিলেটেড স্যার, সব স্যার। খুবই প্র্যাকটিস রিলেটেড, 10 বছর জি জি জি, প্র্যাকটিস করেও অনেক সময় এগুলো জানা যায় না। যারা অনেক শুধু লয়ার ক্রিমিনাল জানাও না এগুলো। হ্যাঁ, যারা শুধু ক্রিমিনাল প্র্যাকটিস করে তারা আবার এটা জানতে পারবে না, যারা ক্রিমিনাল প্র্যাকটিস করে তারা জানতে পারবে না। তাহলে সিভিল ক্রিমিনাল উভয় প্র্যাকটিস করলে কিন্তু এই দুই পার্টির বিষয়টা জানা যায়। জি ঠিক আছে। জি স্যার, জি জি স্যার, জি হ্যাঁ, জুয়েল ভাই, জুয়েল স্যার আসসালামু জুয়েল আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস বোঝা যাচ্ছে তো ভাই? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার, একটু ব্যস্ত ছিলাম তো স্যার অন্য কাজে, ওই জন্য দেরিতে আসছি ক্লাসে স্যার। আচ্ছা, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে ক্লাস, আজকে রাত্রে আপলোড জি করে দিব স্যার। আশা করছি। আজকে রাত্রে এই ভিডিওগুলো দেখতে পারবেন অথবা সকালে দেখতে পারবেন। শনিবারে পরীক্ষা জি আছে, স্যার। কিন্তু নতুন স্টুডেন্ট আপনি শনিবারে পরীক্ষা মিস করা যাবে না, জি রুটিন স্যার। অনুসারে পরীক্ষা দিতে হবে। আপনি জি পরীক্ষায় যদি জি স্যার। জি 50 নম্বরের পরীক্ষা নিব, পরীক্ষায় প্রস্তুতি জি যেমনই স্যার। হোক না কেন, মনে করেন কেউ যদি 10টা পারেন, এই 10টা পারবো, 10টা উত্তর করবেন, জি বাকি 40টা রেখে দিবেন। কিন্তু যদি লাইগা যায়, জি স্যার। জি স্যার। 4টা অপশনের একটা দিয়ে দিলাম না বুঝে, এটাকেও করবেন না, জি স্যার। সবার জন্য বলছি। এবং আমার স্টুডেন্টের বাইরে যারা ইউটিউব ভিডিও দেখছেন, তারা যখন মডেল টেস্ট প্র্যাকটিস করবেন বা অন্য কোনো টিচারের কাছে পড়ছেন, একটা পরামর্শ দিচ্ছি, যখন আপনি টিচারের কাছে পরীক্ষা দিচ্ছেন নিজেকে যাচাইয়ের জন্য, যেটা জানেন না সেটা ফাঁকা রাখবেন, আর যেটা জি শিওর জানেন সেটা উত্তর করবেন, যেখানে কনফিউশন সেটা উত্তর করার দরকার নেই। কারণ আপনি জি জানেন স্যার। না, সেটা উত্তর করলেন, ভুল হলো। অনেকেই দেখি যে অনেকগুলো ছেড়ে দিয়েছেন, ভুল কম হয়েছে, এটা খুবই ভালো, সমস্যা নেই। আমি কোথায় কোথায় আপনার দুর্বলতা বুঝতে পারবো, কিন্তু আপনি 10টা প্রশ্নের জি উত্তর স্যার। আন্দাজি করলেন,
মানে র্যান্ডমে আন্দাজি যেটাকে বলে, না বুঝে করে ফেললেন, এবং আপনার এই 10টার মধ্যে 5টা সঠিক হলো, তাহলে যে 5টা সঠিক হলো ওইটা কিন্তু না জেনে আপনি উত্তর করেছেন, এবং ওখানে আপনার দুর্বলতা আছে কিনা আপনিও বুঝলেন না, আমিও বুঝলাম না। তাই জি এখানে কি স্যার। করা যাবে না, চান্স বা সুযোগ নেওয়া যাবে না। প্রস্তুতি যথেষ্ট নেওয়ার চেষ্টা করবেন। প্রস্তুতি খারাপ হলেও জি পরীক্ষা দিবেন, প্রয়োজনে 10টা উত্তর করবেন, 40টা ছেড়ে দিবেন। মেসেজ ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস আগাই। জি আপনার যদি আশেপাশে নয়েজ না জি হয় আপনি লাইনে থাকতে পারেন। তো এখানে দেখেন বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো এমসিকিউ পড়ে নেবেন। আমরা যে 96 থেকে 115 পড়লাম, কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে সেটা এখানে জানতে পারবেন। দেখেন, কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী নিচের কোনটি আপিল আদালতের এখতিয়ার? 2025 সালেরই প্রশ্ন এটা। তো এখানে হবে সবগুলো। মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা, এটা 1 নম্বর পয়েন্ট ছিল। ইস্যু গঠন ও বিচারের জন্য প্রেরণ করা, এটা 2 নম্বর পয়েন্ট ছিল 107 ধারার ক্ষেত্রে। এবং অধিকতর সাক্ষ্য গ্রহণ করা, এটা ছিল 3 নম্বর পয়েন্ট, মানে অ্যাডিশনাল যে এভিডেন্স বা জবানবন্দি নেওয়া সেটা। তো এখানে দেখেন যে উত্তর হবে সবগুলো, এই তিনটাই করতে পারে আপিল আদালত। এটা একটা ইউনিক প্রশ্ন ছিল, আমার নোট থেকে কমন ছিল এটা। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরবর্তী যে, আচ্ছা আর একটা দেখেন, আপসমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়, এই প্রশ্ন এসেছিল 2015 সালে। এখানে দেখেন, রিভিউয়ে, রেফারেন্সে, আপিলে, রিভিশনে, তো 4টা অপশন দিয়েছে। এর মধ্যে 2টা অপশন সঠিক, রিভিউয়েও আবার রিভিশনেও। আপসমূলক ডিক্রির বিরুদ্ধে কিন্তু রিভিউ করা যায়, আবার রিভিশনও করা যায়। তার মানে এটা ক নম্বরও সঠিক উত্তর, আবার ঘও সঠিক উত্তর। তাই আমি এখানে ক ঘ দুইটাই উত্তর রেখেছি। আমি বলে দিচ্ছি যে যেখানে একাধিক অপশন সঠিক উত্তর, এমন প্রশ্নের উত্তর করা থেকে বিরত থাকাই ভালো, শ্রেয়। হ্যাঁ, তবে এটার যদি উত্তর করতেই হয় তাহলে ঘ হবে সঠিক উত্তর, কারণ রিভিশনটা এখানে স্পষ্ট। আর রিভিউয়ে অনেক সময় কি পাওয়া যায় না, আপনার যে প্রতিকার সেটা খুব একটা পাওয়া যায় না, রিভিউয়ে খুব একটা কাজ হয় না, রিভিউ করে করে বেশিরভাগ ক্ষেত্রে লাভ হয় না। তারপরও আমি বলছি এটা করার দরকার নাই, মানে উত্তর করার দরকার নেই এই ধরনের প্রশ্নে। এরপরে আমরা পড়বো পার্ট 6, ধারা 122 থেকে 153। 153 পড়লে আমাদের ধারাগুলো কমপ্লিট হয়ে যাবে। 122, বিধি প্রণয়নে সুপ্রিম কোর্টের ক্ষমতা। তাহলে বিধি যে প্রণয়ন করবে, অর্থাৎ নতুন নতুন বিধি, আদেশের আন্ডারে যে বিধিগুলো আছে, তো সেগুলো নতুন যদি প্রণয়ন করার দরকার হয়, বা আগের বিধি পরিবর্তন করার দরকার হয়, বা রদ করার দরকার হয়, মানে বিধি অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা কার আছে? সুপ্রিম কোর্ট করতে পারে। প্রথম তফসিলের যে কোনো বিধি রদ, পরিবর্তন বা নতুন বিধি সংযোজন করতে পারে। বলতে সেটা থামিয়ে দেওয়া, কার্যকারিতা নষ্ট করে দেওয়া, এক প্রকারের আমরা বাতিল বলতে পারি। 123, বিধি প্রণয়ন কমিটি, যে বিধি যে প্রণয়ন করবে, তো বিধি প্রণয়ন কমিটি থাকতে হবে। বিধি প্রণয়ন কমিটির সদস্য হবে মোট 6 জন। প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত কমিটির সদস্য হবেন মোট 6 জন। মানে বিধি প্রণয়ন কমিটি যে তৈরি হবে, এই বিধি প্রণয়ন কমিটির সদস্যরা কারা হবে? বিধি প্রণয়ন কমিটির সদস্যরা হবে হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে দিবেন। কাদেরকে? প্রধান বিচারপতি সহ, মানে প্রধান বিচারপতি নিজেকেও ওই বিধি প্রণয়ন কমিটির একজন সম্মানিত সদস্য হিসেবে রাখতে পারেন, অথবা ছাড়া। সুপ্রিম কোর্টের বিচারপতি 3 জন। তাহলে দেখেন, আমি প্রথমে লিখলাম প্রধান বিচারপতি সহ বা ছাড়া, মানে প্রধান বিচারপতি তো নিয়োগ দিবেন, উনি নিজেকে রাখতেও পারেন না, বা নিজেকে ছাড়াও 6 জন নির্বাচন করতে পারেন। নিজে থাকলে বাকি 5 জন থাকবেন এবং তিনি একা থাকবেন। তো প্রধান বিচারপতি কি, উনি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। তো 3 জন হবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, 3 জন। অন্তত একজন জেলা জজ হিসাবে 3 বছর কর্মরত ছিলেন, মানে জেলা জজ হিসাবে 3 বছর কর্মরত ছিলেন, এই ধরনেরও বিচারক থাকবেন। তারপরে হচ্ছে সুপ্রিম কোর্টের তথা আপিল বিভাগের অ্যাডভোকেট 2 জন।
আপিল বিভাগের অ্যাডভোকেট থাকবেন 2 জন, এবং হাইকোর্ট বিভাগের অধস্তন দেওয়ানি আদালতের জজ থাকবেন হচ্ছেন 1 জন। তাহলে কত হলো? 3, 2, 1, 6 জন। একজন সচিব থাকবেন। এই সচিব কিন্তু বিধি প্রণয়ন কমিটির যে কাজকর্মগুলোকে কি করে দিবেন, ওই লেখালেখির কাজগুলো ওনারা কমিটি তৈরি করবেন এবং সেটা ফাইনালাইজ করতে সচিব হেল্প করবেন। বিধি কমিটির সদস্য হিসেবে তাকে বিবেচনায় নেওয়া হবে না, তার মানে ওই বিধি কমিটির কি হেল্পিং হ্যান্ড হিসেবে একজন সচিব থাকবেন। তো এই হচ্ছে প্রণয়ন কমিটি। 128, মূল কার্যবিধির সাথে অসামঞ্জস্যতাপূর্ণ হবে না কি ওই বিধিগুলো। বিধি প্রণয়ন কমিটি যে বিধি তৈরি করবে, মূল কার্যবিধি যে ধারাগুলো আমরা পড়ছি এই ধারার সাথে সাংঘর্ষিক হবে না, অথবা এর আগে থেকেই যে বিধি আছে সে বিধি রেখে, মনে করেন একটা বিধিতে এক কথা বললো, আবার আরেকটা বিধিতে ওই বিষয়ে একটু ভিন্ন কথা লিখলাম। এক বিধিতে বলছে এই ক্ষেত্রে আপিল করা যাবে, আরেক বিধিতে বলছে আপিল করা যাবে না, তাহলে তো সাংঘর্ষিক হয়ে গেল, মানে অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেল, ম্যাচিং করলো না। তো যেন ম্যাচিং করে এইভাবে করতে হবে বিধি, এমন বিষয়ে বিধি প্রণয়ন করতে পারে। 132, বিধি কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। দেখেন এই যে হাজিরা থেকে অব্যাহতি, এগুলো কিন্তু আমরা কোথায় দেখেছি? এর আগেই প্রথম ক্লাসে আমরা দেখে নিয়েছিলাম যে ব্রেস্ট ফিডিং অর্থাৎ দুধ দেন শিশুকে এই ধরনের মহিলা, তারপরে গর্ভবতী, তারপরে কোনো নারী পুরুষ যিনি অক্ষম বা বয়স বেশি, তাদেরকে ব্যক্তিগত হাজিরা দিতে হবে না। এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। তো এখানে কি বলছে অতিরিক্ত? যে মহিলাকে দেশের প্রথা ও রীতি অনুসারে জনসম্মুখে আনা যাবে না, মানে এমন মহিলা যে অনেক শালীনতা মেনটেন করে কিছু কিছু সমাজ ব্যবস্থায়, যে উনি বাইরেই বের হন না, এরকমও মহিলা থাকতে পারে, অথবা খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা যিনি হিজাব বা অন্যান্য সারা বাইরে বের হন না, মানে তার কণ্ঠ অন্য কোনো পুরুষ শুনতে পারবে না, এরকমও কিছু কি করেন, শালীনতা মেনটেন করে চলেন, তাহলে তিনি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাবেন, তার মানে তাকে আদালতে আসতে হবে না। তবে যে মহিলাকে গ্রেপ্তার করতে নিষেধ নেই তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে গ্রেপ্তার করা যাবে। তার মানে নির্দিষ্ট কিছু মানুষকে এখানে প্রিভিলেজ দেওয়া হয়েছে, ওই ধরনের মহিলাদেরকে সুযোগ সুবিধা, যে তাদেরকে প্রিভিলেজ আর ইমিউনিটি বলা হয়, যে অব্যাহতি দেওয়া হয়েছে, যে তাদেরকে আদালতে আসতে হবে না, আদালতের বাইরে থেকে অ্যাডভোকেট দিয়ে কাজ করে নিতে পারবেন। 133, অন্যান্য ব্যক্তিবর্গ যেমন সামাজিক মর্যাদাপূর্ণ বা গেজেটে প্রকাশিত ব্যক্তিবর্গ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাবে না। গেজেটের মাধ্যমে কি হয়, যেমন বিসিএস ক্যাডার হলে গেজেট প্রকাশ হয়, তো তাদের আবার সামাজিক মর্যাদাপূর্ণ বেশ কিছু ব্যক্তি আছেন সুশীল সমাজের বা অন্যান্য ক্ষেত্রে, তাদেরকেও কিন্তু ব্যক্তিগত হাজিরা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে আমরা গ্রেপ্তারের কথা দেখলাম, এখানে ব্যক্তিগত হাজিরার কথা বলা হচ্ছে। একটু পার্থক্য, আগের ধারাতে গ্রেপ্তার করা যাবে কিনা, আর এখানে শুধু হাজিরার কথা বলা হচ্ছে। গ্রেপ্তার আর হাজিরা ভিন্ন জিনিস কিন্তু। 134, ডিক্রি জারি ব্যতীত অন্য ক্ষেত্রে গ্রেপ্তার, অন্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। 137, অধস্তন আদালতের ভাষা, এই প্রশ্নটা এসেছিল রিসেন্টলি। সরকার ঘোষিত ভাষা, সরকার যে ভাষা ঘোষণা করবে সেটাই। আবার আসেনি ওই নিম্ন আদালতের ভাষা, যেটাই নিম্ন আদালত সেটাই অধস্তন আদালত। 139, হলফনামার যে শপথ যারা পরিচালনা করতে পারবেন, একটা হলফনামা বা এফিডেভিট কারা পরিচালনা করতে পারবেন? যে কোনো আদালতে হলফ করা যাবে। আবার ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি যেমন নোটারি পাবলিকের কাছে হলফ করা যায়, হলফনামা বা এফিডেভিট তৈরি করা যায়। আবার কোর্টের যে সেরেস্তা, আপনি কোর্টের সেরেস্তায় এফিডেভিট করতে পারবেন। বা সুপ্রিম কোর্ট কর্তৃক এই উদ্দেশ্যে নিয়োগপ্রাপ্ত কোনো যদি অফিসার হয় তাদের কাছে হলফ করা যাবে, মানে এফিডেভিট করা যাবে। 144, প্রত্যর্পণ বা পুনরুদ্ধারের জন্য আবেদন যে আদালতে দাখিল করতে হবে। ভ্রমাত্মক রায়ে প্রাপ্ত ডিক্রি পরিবর্তন, রদবদল বা বাতিল হলে ডিক্রি প্রদান করে আদালতে পুনরুদ্ধারের আবেদন করতে হবে। তার মানে মামলাকে রিভাইভ করা যাবে, পুনরুদ্ধারের জন্য নতুন মোকদ্দমা করার দরকার নেই। মানে মামলা কোনো কারণে কি হয়ে গেছে,
পরিবর্তন রদবদল বাতিল হয়ে গেছে, তখন এই মামলাকে মানে মামলা মৃত হয়ে গেলে তাকে আবার নতুন ভাবে জীবন দেওয়া যাবে, এটাই মানে মৃত মামলাকে আবার জীবিত করা যাবে। এটা 144 ধারার কথা বলা হচ্ছে। 144 খুবই ইম্পর্টেন্ট সেকশন, ভাইভাতে কিন্তু প্রশ্ন করে। কারণ সিআরপিসির 144 মানে ফৌজদারি কার্যবিধির 144 ধারা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 144 ধারায় মাঝে মধ্যে আমরা শুনতে পাই যে 144 ধারা জারি করেছে। তো 144 ধারা যে জারি করেছে এই কথাটা বলে, এটা কিন্তু সিআরপিসির 144 ধারা, আর সিপিসির 144 ধারা কিন্তু নয়। সিপিসির 144 ধারা এটা আছে। তো এরকমও প্রশ্ন আসতে পারে যে প্রশ্ন করলো করে 144, দেওয়ানি কার্যবিধির 144, ফৌজদারি কার্যবিধির 144, ভাইভাতেও কিন্তু আবার প্রশ্ন করতে পারে যে আপনি পত্রিকায় মাঝে মধ্যেই দেখেন যে 144 ধারা জারি করা হয়েছে, তো এটা বলেন কোন কার্যবিধির 144 ধারা, কোন আইনের 144 ধারা, দণ্ডবিধি না দেওয়ানি কার্যবিধি না ফৌজদারি কার্যবিধি, এভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ওমর ভাই কি প্রশ্ন করতে চাচ্ছেন? 148, সময় বৃদ্ধিকরণ মানে টাইম পিটিশন দেওয়া, যেটাকে আমরা বলি। কোন নির্দিষ্ট কাজের জন্য আদালত বা অন্য কার্যবিধি কর্তৃক নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেলেও আদালত ইচ্ছানুযায়ী উক্ত সময় বৃদ্ধি করতে পারেন, মানে টাইম পিটিশন দিলে সেই টাইম পিটিশন মঞ্জুর করতে পারেন। টাইম পিটিশনের বিষয়ে ধারা 148-এ বলা আছে সময় বৃদ্ধি, এবং অর্ডার 17 মানে আদেশ 17-তে আবার বিস্তারিত বলা আছে কে কয়টা টাইম পিটিশন পাবে। এই টাইম পিটিশনের কারণেই কিন্তু দেওয়ানি মামলা বছরের পর বছর, শত বছর ধরে চলতে পারে। হ্যাঁ ওমর ভাই বলেন। হ্যাঁ স্যার, ওই যে তাহলে এটার মেয়াদটা স্যার তাহলে 30 দিনে নাকি রায় ডিগ্রি থেকে? কোনটা? 44 স্যার, 44 144 যেটা আর কি স্যার। 144-এ এখানে ধারার মধ্যে মেয়াদটা আমি সময়টা জানতে চাইছি। হ্যাঁ, মেয়াদ এখানে উল্লেখ করা নেই। এটা 44 মানে এখানে 30 দিন ঠিক আছে, কিন্তু এটা আমরা আদেশের মধ্যে পাবো, তা আদেশেই পড়াবো। মানে ধারাতে জি যেহেতু স্যার, তথ্য নাই, ধারাতে আমি তথ্যটা রিপিট করিনি। হ্যাঁ ঠিক আছে, এটা জানার জন্য। জি স্যার, জি জি। আমার আচ্ছা এখানে একটা ঠিক আছে। মামলা হয়েছে আজকে এরকম স্যার, হ্যাঁ, তাই না? রায় তো হ্যাঁ, ইয়েতে এটা গেছে। জি এটা এটা 30 দিনের মধ্যে করা যায়, তারপরেও 30 দিন পার হয়ে গেলে তা আমাদের মেয়াদ বৃদ্ধির তো প্রার্থনা করা যেতেই পারে। আচ্ছা, ঠিক আছে স্যার। জি তো জি ঠিক স্যার। আছে। 151, আদালতের অন্তর্নিহিত সহজাত ক্ষমতা। তো আদালতের অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা মানে জন্ম থেকে আদালতের যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বারবার এমসিকিউ, রিটেন, ভাইবা বাস্তবে কাজে লাগে। সেভিংস অফ ইনহেরেন্ট পাওয়ার্স অফ কোর্ট, ন্যায় বিচারের স্বার্থে, ফর ইন্ডস অফ জাস্টিস, কিংবা আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করতে, টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য কোর্ট। এটা করতে যেমন একত্রে বিচার, অ্যানালোগাস হিয়ারিং, আর স্থিতি অবস্থা বজায় রাখা, স্ট্যাটাস কো বা স্টে অর্ডার সহ প্রয়োজনীয় আদেশ দিতে অত্র কার্যবিধি আদালতের ক্ষমতাকে সীমাবদ্ধ করবে না। সীমাবদ্ধ করবে না মানে আদালতের হাত অনেক লম্বা, এবং 151 ধারার কারণে আরো লম্বা হয়ে যায়। যেমন আমরা যখনই কোনো মামলায় আর্জি বা লিখিত জবাব সংশোধন করতে চাই, যেটা করার সুযোগ নেই সাধারণত, বা দেরি হয়ে গেছে এরকম সিচুয়েশন, বা গ্রাউন্ডস আমার স্ট্রং না, তখন 151 ধারা যুক্ত করে দিই। 151 ধারা যুক্ত করে দিয়ে বলি, ইওর অনার আপনার তো হাত অনেক লম্বা, আপনি চাইলেই করতে পারবেন, আপনার অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করে হলেও আমাকে এটা মঞ্জুর করেন। তাই আমরা ওই সংশ্লিষ্ট আদেশ বিধির সাথে 151 ধারা যুক্ত করে দিই। মানে 151 ধারা দিলে আদালত একটু খুশি হয় মনে হয়, কারণ ওনাকে স্মরণ করে দেওয়া যে আপনার একটা কি অনেক বড় ধরনের ক্ষমতা আছে। এটাকে আবার বলে টু ডু জাস্টিস, মানে ন্যায় বিচার করা, এন্ড টু আনডু ইনজাস্টিস, অর্থাৎ অন্যায়কে রোধ করা। এক কথায় এটা আমরা বলতে পারি। এর ক্ষেত্রেও আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো এই সহজাত ক্ষমতা সম্পর্কে এতটুকুই আছে, যখন আমরা রিটেন পড়বো তখন 2-3 পেজের একটা নোট দিয়ে দিব জাস্ট সহজাত ক্ষমতার উপরেই। তো এখানে আরেকটু তথ্য অ্যাড করে দিয়ে আপনারা নোটও নিতে পারেন। যখন ফৌজদারি কার্যবিধি দেখবো, ফৌজদারি কার্যবিধিতে কিন্তু আপনার 561 তে বলা আছে ইনহেরেন্ট পাওয়ার, এবং সেখানে উল্লেখ করে দিয়েছে হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা। তার মানে ফৌজদারি কার্যবিধি বা
ফৌজদারি বা ক্রিমিনাল কেসের ক্ষেত্রে শুধুমাত্র হাইকোর্ট বিভাগেরই সহজাত ক্ষমতা আছে, কিন্তু সিভিল কোর্টের ক্ষেত্রে এটা উল্লেখ নাই যে কোন কোর্টের। যেহেতু উল্লেখ নাই, তখন সকল কোর্টের। তার মানে সহজাত ক্ষমতা দেওয়ানির ক্ষেত্রে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, হাইকোর্ট সহ সকল আদালতের যত যার যার সিভিল এখতিয়ার আছে, সকল আদালতে কি করতে পারবেন? সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন, ছোট কোর্ট থেকে শুরু করে বড় কোর্ট সবগুলোই সিভিলের ক্ষেত্রে। কিন্তু ক্রিমিনালের ক্ষেত্রে শুধুমাত্র হাইকোর্ট। এটা মনে রাখবেন, ভাইভাতে প্রশ্ন আসতে পারে। 152, রায়, ডিক্রি ও আদেশসমূহ সংশোধন। একটা কথা আছে এখানে, লিখে লিখতে পারেন যে হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না। হাকিম নড়বে বা কিন্তু হুকুম নড়বে না, এটার অর্থ কে বলতে পারবেন? হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না, এই কথার অর্থ কে বলতে পারেন? মাসেদ ভাই বলেন তো এর অর্থ কি? স্যার এটা দ্বারা বুঝাইতেছে যে রায় অবিচল থাকবে, হয়তো বিচারক চেঞ্জ হবে। হ্যাঁ, বিচারক চেঞ্জ হতে পারে, মানে মানুষ ভুল করতে পারে, কিন্তু তার যে সিদ্ধান্ত, রায়, ডিক্রি, আদেশ, এটা চেঞ্জ করা যাবে না। মানে একবার সিদ্ধান্ত দিয়ে দিলে সেটাই কি উনি চেঞ্জ করতে পারবে না, যদি রিভিউ করা না হয়। জি যে স্যার। আমি লিখলাম, লিখে কেটে আমি আবার সংশোধন করব, এই সুযোগ নাই। বুঝতে পেরেছেন? মনে করেন আজকে একটা মামলার রায় দিলেন, তো যেটা লিখেছেন ওইটা উনি চেঞ্জ করতে পারবেন না। ডিক্রি দিলেন, সেটা চেঞ্জ করতে পারবেন না। ওনার কাজ উনি করে ফেলেছেন, একবার করলে এটার ঘুরে ঘুরে তাকানো যাবে না, ফিরে তাকানোর সুযোগ নেই। এটাকে বলে হচ্ছে হাকিম। হাকিম মানে বিচারক, তাই না? হাকিম বলতে বিচারক। হাকিমের জি স্যার। ইংরেজি ইংরেজি যদি বলি, তো অনেক সময় ম্যাজিস্ট্রেটের বাংলা কিন্তু হাকিম করা হয়, ম্যাজিস্ট্রেটের বাংলা হাকিম করা হয়, কিন্তু হাকিম বলতে সকল বিচারককে বোঝানো হয়েছে। আদালত নিজস্ব উদ্যোগে বা যে কোনো পক্ষের আবেদন ক্রমে, নিজস্ব উদ্যোগে মানে সুমোটো, নিজস্ব উদ্যোগ মানে সুমোটো হয়ে, অথবা যে কোনো পক্ষ যদি আবেদন করে যে ইওর অনার একটু তো ভুল হয়ে গেছে। কেমন ভুল? আপনি রায়ে দিয়েছেন হচ্ছে 5 লক্ষ টাকার রায়, কিন্তু ডিক্রিতে ভুল করে 5 লক্ষ হয়ে গেছে হচ্ছে 50,000, একটা শূন্য কমে গেছে। তো এই যে একটা শূন্য কমে গেল বা বেড়ে গিয়ে গেলে, এটা রায় ডিক্রির অনেক ক্ষতি হয়ে গেল না? পক্ষের তো ক্ষতি হবে, হবে না? জি স্যার। তো এইটা তো সংশোধন করতে হবে, তাই না? জি তাহলে কি স্যার, করবেন? অবশ্যই সংশোধন লাগবে। তাহলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কেমন ভুল ত্রুটি? যেমন করণিক, করণিক মানে ক্ল্যারিক্যাল, ওই যে সেরেস্তাদার লিখতে গিয়ে ছোটখাটো ভুল হয়েছে, তার মানে হয়তো বা বাদীর জায়গায় বিবাদীর নাম লিখে ফেলছে, বা ওই 5 লক্ষ টাকার কাছে 50,000 লিখে ফেলছে, একটা শূন্য কম বেশি, বা 5,000 লিখে ফেলেছে, 50,000 হবে, এরকম যদি হয়ে যায়। গাণিতিক বা আকস্মিক ভুল, ভ্রান্তি বা বিচ্যুতি শুদ্ধ করতে পারবে কে? করতে পারবে? আদালতই করতে পারবে, মানে হাকিমই করতে পারবে। কোন রায়, ডিক্রি ও আদেশের শুধুমাত্র এই জায়গাগুলো, ছোট ছোট বিষয়গুলো পরিবর্তন করতে পারবে, মানে সিলি ম্যাটার্স, কিন্তু বড় বিষয় পরিবর্তন করা যাবে না। মনে করেন বাদীর পক্ষে অলরেডি কি দিয়ে দেওয়া হয়েছে, ডিক্রি দিয়ে দেওয়া হয়েছে, এখন পরিবর্তন করে এই ডিক্রি বাতিল করা যাবে না। মানে এই এই ডিক্রি বাতিল করে, মানে একটা মামলা বাদী জিতে গেছে, এটা সংশোধন করে বিবাদীকে জিতিয়ে দেওয়া যাবে না, মানে আমূল পরিবর্তন করা যাবে না। ছোটখাটো ভুল হয়েছে, সেই ত্রুটিটা সংশোধন করা যাবে। যে ত্রুটিটা কি? মনে করেন আরজিতে একটা কথা আছে, তো আরজির সাথে কম্পাইল করছে না, মানে ম্যাচ করছে না, মিসম্যাচ হয়ে গেছে ওই সংখ্যা বা অন্য কোনো বিষয়টা, কিংবা নামের বানানে ভুল হয়েছে, তো এগুলো সংশোধন করা যাবে। 153, কার্যধারার ত্রুটি সংশোধন করার সাধারণ ক্ষমতা। আচ্ছা, 52-তে দেখেন দুইটাই কিন্তু ত্রুটি সংশোধন। 52-তে হচ্ছে রায়, ডিক্রি ও আদেশ সংশোধন। রায়, ডিক্রি ও আদেশ সংশোধন মানে আদালতের সিদ্ধান্তের সংশোধন। কিন্তু 153 ধারা হচ্ছে কার্যধারার ত্রুটি। কার্যধারা মানে প্রসিডিং, মানে একটার পর একটা যে স্টেপ আসবে। এই দেওয়ানি কার্যবিধি প্রথমে যে ধাপ আমি শিখিয়েছিলাম, ওই ধাপের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, মনে করেন এডিআর দিতে ভুলে গেছে, লিখিত জবাব দিয়েছে, ডিরেক্ট মামলাটাই দিয়ে দিয়েছে ইস্যু গঠনের জন্য, মাঝখানে যে এডিআর এর জন্য রাখতে হবে এটা দিতে ভুল করেছেন, তো আবার এডিআর এ ব্যাক আসতে পারেন। এটাকেই হচ্ছে ত্রুটি সংশোধন কার্যধারার।
মানে একটা পর একটা যে স্টেপ যায়, ধাপ যায়, এই ধাপে কোনো ভুল হয়ে থাকলে ওই ধাপটা সংশোধন আদালত করতে পারবেন, মানে ওই ধাপে আবার যেতে পারবেন। মানে আপনার ব্যাপারটা এরকম, আপনি যাবেন হচ্ছে 7 তলায়, কিন্তু লিফটে উঠেছেন, আপনি 7-এ চেপে দিয়েছেন। আপনি 7 তলায় যাবেন, লিফটের আবার 7 চেপেছেন, তো লিফটের যদি 7 বাটন চাপেন তাহলে তো চলে যাবে 8 তলায়, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে, 8 তলায় যাওয়ার পর যদি বুঝতে পারেন যে হ্যাঁ আমি তো 1 তলায় বেশি উঠে এসেছি, তখন আপনাকে আবার লিফটের ভিতরে ঢুকে 6 চাপতে হবে, কারণ 6 চাপলে আপনি 6 তলায় নামতে পারবেন। তার মানে ওই যে উপরে নিচে করা যাবে স্টেপ গুলো। প্রকৃত প্রশ্ন ও বিচার্য বিষয় নির্ধারণের উদ্দেশ্যে যে কোনো সময় খরচা সহ কার্যধারা ত্রুটি সংশোধন করা যাবে। এখন আদালত নিজেই তো তার ত্রুটি সংশোধন করে নিতে পারেন, কিন্তু যদি কোনো মক্কেল বলে যে স্যার আমার এখানে একটু ভুল আছে, আমি এটা সংশোধন চাচ্ছি, তখন খরচা দিতে পারে আদালত। খরচা দিয়ে যে কোনো সময় সেই ত্রুটি সংশোধন করে নিতে পারে, বাদী পক্ষ হোক বা বিবাদী পক্ষ হোক। তো আজকের আলোচনা এতটুকুই। কারো প্রশ্ন থাকলে হাত উত্তোলন করে প্রশ্ন করতে পারেন। আচ্ছা বাসেত ভাই, লিফটের যে জি উদাহরণ দিলাম স্যার। সেটা সেটা তো বুঝতে পারলেন নাকি? জি স্যার, অবশ্যই।